আজ আপনাদের যে মুভির গল্পটি শোনাবো সেটিকে ভালোবাসার গল্প বলবো নাকি কোনো শিক্ষণীয় গল্প বলবো আমি জানি না, তবে এই গল্পটি ভেঙে যাওয়া হৃদয়ের মানুষগুলোর মনের মধ্যে এক অন্যরকম অনুভূতি দিয়ে যাবে। মুভির নাম ডিয়ার মায়া, যেটা 2017 সালে মুক্তি পেয়েছিল। মুভির গল্পটি একটু দীর্ঘ হলেও কথা দিচ্ছি গল্পটির রেশ আপনার হৃদয় থেকে যাবে আজীবন। তো কথা না বেরিয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে অন্ধকার এক কোণে আমরা একজন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। এই মহিলার নামই মায়া, যিনি আমাদের মুভির মূল চরিত্র। বাইরে চাঁদের আলোয় তার মুখটা আবসা দেখা যাচ্ছিল। দৃশ্য পরিবর্তন হয়ে চলে আসে একটি স্কুলে। কয়েকটি মেয়ে একটি লাভের কমিক বুক পড়ছিল আর ভালোবাসার প্রত্যেকটি বিষয় নিয়ে তারা খুবই হাসাহাসি করছিল। এখানে দুই বেস্ট ফ্রেন্ড ছিল, একজনের নাম অ্যানা আর একজনের নাম ইরা। এরা দুজনে আমাদের মুভির অন্যতম প্রধান চরিত্র। এটা মূলত ছিল একটি খ্রিস্টান মিশনারি স্কুল। সেখানে হঠাৎ করে একজন সিস্টার চলে আসে। তিনি পেছন থেকে ডাক দিলে সবাই ভয় পায়। মেয়েরা যে যার মতো করে পালিয়ে যায়, কিন্তু অ্যানা আর ইরা ধরা পড়ে যায়। সবাইকে একটি হলরুমে ডাকা হয় আর অ্যানা আর ইরাকে শাস্তি দেওয়া হয় সবাইকে গান গেয়ে শোনানোর জন্য। কিন্তু অ্যানা ভালো গান গাইতে পারে না। সে যে সিস্টারকে রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। তখন বাধ্য হয়ে অ্যানা গান গাইতে শুরু করে, কিন্তু অ্যানার গানটা অতটা ভালো হয় না। তাই উপস্থিত সবাই হেসে দেয়। তখন ইরা সামনে এগিয়ে আসে, কিন্তু ইরা খুব ভালো গান গাইতে পারত। ইরা গান গেয়ে অ্যানাকে সাহস যোগায়। তারপর দুই বান্ধবী নাচে গানে পুরো হলরুম মাতিয়ে তোলে। ইরা আর অ্যানা দুজন বেস্ট ফ্রেন্ড হলেও তাদের পার্সোনালিটি একদম দু রকমের। অ্যানা একটু চুপচাপ আর লাজুক প্রকৃতির মেয়ে, অন্যদিকে ইরা একদমই বিপরীত। তার পছন্দ ছেলেদের সাথে ফ্লার্টিং করা, ঘুরে বেড়ানো আর ভালোবাসা, লাভ, অ্যাট্রাকশন এসব নিয়ে তার অনেক আগ্রহ। দুই বান্ধবী যখন বাসায় ফিরছিল তখন খুব পুরনো একটি বাড়ির সামনে দিয়ে একজন মহিলা দুটো বড় বড় সাইজের কুকুর নিয়ে বেরিয়ে যায়। এই বাড়ি নিয়ে সবারই অনেক আগ্রহ। আর তখনই আমরা একটি ভাঙা কাছের জানালার কোণে মায়াদেবীকে দেখতে পাই। এটাই মায়াদেবীর বাড়ি। মায়াদেবীকে নিয়ে অ্যানা আর ইরা অনেক বিশ্লেষণ করে। তাদের মায়াদেবী সম্পর্কে জানার অনেক আগ্রহ। কেন তিনি এভাবে থাকেন, কেন তিনি কারোর সাথে মেশেন না। ইরা বলে চলো আজ তোমার মায়ের কাছে জিজ্ঞেস করি। খাবার টেবিলে অ্যানার মা ইরাদের জানায়, শুনেছি মায়াদেবী একটি রাজপরিবারের মেয়ে ছিল, কিন্তু তার বাবা অনেক ছোটবেলায় মারা যায়। এরপরে মায়াদেবী আর তার মাকে তার চাচা অনেক নির্যাতন করেছে। সে সবসময় মায়াদেবীকে মানসিকভাবে টর্চার করত। মায়াদেবী যখন একটু বড় হয় তখন একদিন তার মা অন্য এক পুরুষের সাথে চলে যায়। এই বিষয়টি মায়াদেবীকে মানসিকভাবে একদম শেষ করে ফেলেছিল। তার ভাগ্য যে খারাপ এটা সে মেনে নিয়েছিল। আর এই সুযোগটা নিয়েছিল তার চাচা, কারণ মায়াদেবীদের অনেক সম্পত্তি ছিল। মায়াদেবী যখন বড় হয় তখন তার যত বিয়ের সম্বন্ধ আসতো সবই ভেঙে যেত। ইরা অ্যানা জিজ্ঞেস করে মায়াদেবী দেখতে কি এতটাই কুৎসিত? অ্যানার মা মুচকি হেসে বলে, লোকমুখে শুনেছি মায়াদেবী দেখতে অনেক সুন্দর, কিন্তু তার চাচা চাইতো না যে তার কোনোদিন বিয়ে হোক। আর এভাবেই 20 বছর কেটে যাবার পরে আজকের এই অবস্থা। এদিকে মায়াদেবীকে দেখানো হয় তার বাসার মধ্যে একদম ভূতুরে এক অবস্থা। সে সারাদিন বাসায় বসে বসে এক ধরনের পুতুল তৈরি করে। এভাবে সে শত শত পুতুল তৈরি করে রেখেছে। দৃশ্য পরিবর্তন হয়। অ্যানার জানালা দিয়ে মায়াদেবীর বাসাটা খুব ভালোভাবে দেখা যেত। অ্যানা কৌতূহলী চোখে সেদিকেই তাকিয়েছিল। আর তখনই তার ফোনে ইরার কল আসে। ইরা বলে, তুইও কি আমার মতো মায়াদেবীর কথা চিন্তা করছিস? অ্যানা বলে, তুই কিভাবে বুঝলি? ইরা বলে, শোন, আমার মাথায় একটি আইডিয়া এসেছে। মায়াদেবী কখনো ভালোবাসা পায়নি, তাই আমরা মায়াদেবীকে লাভ লেটার লিখবো। অ্যানা বলে, আমরা কিভাবে লাভ লেটার লিখবো? ইরা বলে, আরে বোকা, আমাদের নাম নিয়ে লিখবো না, আমরা কোনো ছেলের নাম নিয়ে লিখবো। অ্যানা বলে, এত বছর পরে কিভাবে লাভ লেটার হয়? ইরা বলে, আমরা তাকে বোঝাবো। তাকে আমাদের কাল্পনিক চরিত্র দেখতে এসেছিল, কিন্তু তার চাচা তাকে ভাগিয়ে দিয়েছিল। এখন সেও বিয়ে করেছে, তার সন্তান আছে, কিন্তু এখনো সে মায়াদেবীকে ভালোবাসে। অ্যানা তো একটু ভীত ছিল। সে বলে, এটা করা ঠিক হবে না, যদি ধরা পড়ে যায় তাহলে কি হবে? ইরা বলে, তখন এটা তখন দেখা যাবে। অ্যানা প্রত্যেকদিন বিকেলে ভায়োলিন বাজাতে শিখতে যেত। সে খুব ভালো ভায়োলিন বাজাতে পারত। ক্লাস শেষে অ্যানা তার মাকে বলে সে আজ ইরার সাথে তার বাসায় থাকতে চায়, কিন্তু অ্যানার মা অ্যানাকে বুঝিয়ে দেয় সে ইরা এবং ইরার মা কাউকেই পছন্দ করে না, কারণ ইরার মা ছিল একজন সিঙ্গেল মাদার। আর অ্যানা কখনো ইরার মতো হোক সেটাও কখনো অ্যানার মা চায় না। ওই দিন রাতের বেলা ইরা আসে অ্যানাদের বাসায় থাকতে। দুই বেস্ট ফ্রেন্ড মিলে প্ল্যানিং করছিল কিভাবে চিঠিটা লেখা যায়। তো অ্যানা একটি কাল্পনিক চরিত্রের নামও দেয়। তার নাম ছিল দেব। দেব 20 বছর আগে মায়াদেবীকে দেখতে এসেছিল, কিন্তু মায়াদেবীর চাচা দেবকে বলেছিল মায়াদেবীর তাকে পছন্দ হয়নি, কিন্তু সে আজও মায়াদেবীকে পছন্দ করে। তখন ইরা তাকে থামিয়ে দেয়, বলে চিঠিটা আরো কিছু রোমান্টিক বিষয় আনা দরকার। তার একটি লাভ বুক বের করে, তারপর সেখানকার অনেক বিষয় নিয়ে হাসাহাসি করে। ইরা চায় খুব রোমান্টিক একটি চিঠি লিখতে। এরপর দুই বান্ধবী গুগলের সাহায্য নেয়। এসব করতে করতে একসময় ইরা ঘুমিয়ে পড়ে, কিন্তু এখনো অ্যানা ঘুমায়নি। সে ওই চিঠিটা লেখার জন্য নানা জিনিস খুঁজে বের করছে। পরদিন সকালবেলা অ্যানা আর ইরা যায় স্থানীয় ডাক অফিসে। সেখানে তাদের বান্ধবীর বাবা চাকরি করত, আর তার মাধ্যমে তারা অন্য প্রদেশের একটি সিল ম্যানেজ করে, যাতে করে তারা ধরা না পড়ে যায় যে তারা সিমলা থেকে এই চিঠি লিখছে। দুই বান্ধবী খুশি মনে সেখান থেকে বেরিয়ে আসে, আর তারা একটি খামের উপরে খুব সুন্দর
সুন্দরভাবে সিল মেরে নেয়, ভালোভাবে অ্যাড্রেস লেখে। প্রথম চিঠিটা মায়াদেবীকে দেওয়ার জন্য একদম প্রস্তুত। অ্যানা এক সাইডে পাহারা দিতে থাকে আর ইরা যায় মায়াদেবীর পোস্ট বক্সে চিঠিটা ফেলে আসতে। চিঠি ফেলে দিয়ে আসার পর দুই বান্ধবী পুরো শহর ঘুরে বেড়ায়। ইরা মাঝে মাঝে যেই চেক করতো যে মায়াদেবী চিঠিটা নিয়েছে কিনা, কিন্তু সে প্রত্যেকবারই হতাশ হতো। রাতের বেলা দুই বান্ধবী পাশাপাশি শুয়ে এই কথাই চিন্তা করছিল, কেন মায়াদেবী এখনো চিঠিগুলো নিচ্ছে না। এগুলো চিন্তা করতে করতেই তারা ঘুমিয়ে পড়ে। গভীর রাতে আমরা দেখতে পাই ইরা চুপিসারে সেখান থেকে বেরিয়ে যায়, আর পরের দৃশ্যে অ্যানার ঘুম ভাঙে তার মায়ের ডাকে। ঘুম ঘুম চোখে অ্যানা জিজ্ঞেস করে কি হয়েছে। তার মা বলে, তুমি এক্ষুনি রেডি হয়ে নাও, আমাদের হসপিটালে যেতে হবে। অ্যানা তখন চারপাশ তাকিয়ে বলে, ইরা কোথায়? অ্যানার মা বলে, তুমি এমন একটা ভাব করছো যেন তুমি কিছুই জানো না। পরের দৃশ্যে দেখা যায় তারা দুজন হসপিটালে চলে এসেছে। ইরার মা দেখিয়ে দেয় যে ইরা দোতলায় কেবিনে ভর্তি রয়েছে। অ্যানার সাথে সাথে দৌড়ে উপরে চলে যায় আর ইরার কেবিনে ঢোকে। ইরার পায়ে ব্যান্ডেজ করা, আর তার পাশের বেডে মায়াদেবী সেই গৃহকর্মী অজ্ঞান হয়ে পড়ে আছে। অ্যানা এখনো কিছু বুঝতে পারছে না। তখন ইরা তাকে বলে, আমি নীলার বরণ মায়াদেবীর বাসায় ঢুকেছিলাম। নীলার বরণের নাম শুনে অ্যানা খুবই খেপে যায়। তখন ইরা তাকে বোঝায় ওরা প্রমিস করেছে ওরা কাউকে কিছুই বলবে না, কিন্তু অ্যানা মোটেও খুশি ছিল না। তখন ইরা অ্যানাকে বলে, আমি কিন্তু একটা মিথ্যা বলেছি আমার মাকে। আমি বলেছি তুই আমার সাথে ছিলি, না হলে আমার মা আমাকে মেরেই ফেলতো। এটা শুনে অ্যানা আরো বেশি খেপে যায়। সে বলে, তোর মায়ের আমার উপর থেকে বিশ্বাসটা উঠে যাবে। অ্যানা বারবার ইরার পায়ে নাড়া দিচ্ছিল আর ইরা ব্যথায় চিৎকার করছিল। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে অ্যানা জানালা দিয়ে দেখতে পায় তার মা মায়াদেবীর সাথে কথা বলছে। অ্যানা অনেক ভয় পেয়ে যায়। সে যখন আবারও জানালা দিয়ে তাকায় তখন তার মা তাকে ডাক দেয় আর ওই বাসায় যেতে বলে। অ্যানার ভয়টা এবার দ্বিগুণ হয়ে যায়। সে কি করবে কিছুই বুঝতে পারে না। সে অনেক ভয়ে ভয়ে মায়াদেবীর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে, আর এই প্রথম সে অনেক কাছ থেকে মায়াদেবীকে দেখছে। অ্যানা যে তার মায়ের পেছনে দাঁড়ায়। তখন মায়াদেবী তাকে বলে, আমার গৃহকর্মী যতদিন সুস্থ না হবে ততদিন তুমি আমার পশু পাখিগুলোকে দেখাশোনা করবে। অ্যানা তার মায়ের দিকে তাকায়। অ্যানার মা বলে, আইডিয়াটা আমিই দিয়েছি, তোমাদের ভাগ্য ভালো যে উনি তোমাদের নামে পুলিশে কমপ্লেন করেননি। অ্যানা দেখতে পায় মায়াদেবীর হাতে সবসময় একটি ছুরি লুকানো থাকে। পরদিন অ্যানা স্কুল থেকে বাড়ি ফেরার সময় তাকে যে ছেলেটি পছন্দ করে যার নাম নীল, সে অ্যানাকে থামানোর চেষ্টা করে আর তারপর অ্যানাকে সে একটি ছবি দেয়। এটা ছিল মায়াদেবীর ছবি, যেটা গত রাতে তারা চুরি করেছে। অ্যানা ছবিটা দেখে খুবই অবাক হয়। তারপর সে সেখান থেকে চলে যায়, কিন্তু মায়াদেবীর বাসায় ঢোকার আগে সে ছবিটা ব্যাগের মধ্যে নিয়ে নেয়। তারপর সে ভয়ে ভয়ে মায়াদেবীর বাড়ির মধ্যে প্রবেশ করে। বাড়িটা ছিল খুবই পুরনো এবং জরাজীর্ণ, কিন্তু এটা যে একসময় রাজকীয় একটি বাড়ি ছিল তার চিহ্ন রয়েছে প্রত্যেকটি জায়গায়। দেওয়ালে মায়াদেবীদের পূর্বপুরুষদের ছবি ঝোলানো, চারদিকে দুলার স্তূপ জমে গিয়েছে। অ্যানা একটি পাখির খাঁচা দেখতে পায়, তার মধ্যে অনেকগুলো লাভবার্ড ছিল। অ্যানা পাখিগুলোকে দেখে অনেক খুশি হয়, আর ঠিক তখনই তার পেছনে এসে মায়াদেবী দাঁড়ায়। সে জিজ্ঞেস করে, তোমার এত দেরি হলো কেন? অ্যানা ভয়ে ভয়ে ঘুরে দাঁড়ায়। মায়াদেবী দেখিয়ে দেয় ওখানে পাখির খাবার রাখা থাকে। এরপর অ্যানা তার ব্যাগ থেকে সেই ছবিটি বের করে। তার হাতটি কাঁপছিল। সে মায়াদেবীকে ছবিটি দেয়। মায়াদেবী জিজ্ঞেস করে, তোমরা আমার ছবি কেন চুরি করেছিলে? আমাকে নিয়ে মজা করবে তাই? তুমি তোমার বান্ধবীকে জানিয়ে দিও সে যেন আর কখনো আমার বাড়ির চারপাশেও আসে না, তাহলে কিন্তু আমার কুকুর তাকে আর ছাড়বে না। অ্যানা তার বাড়িতে ফিরে আসে। তাকে দেখে খুবই রাগান্বিত মনে হচ্ছিল। এদিকে মায়াদেবী তার খাটের উপর চুপচাপ বসে আছে, আর সে তার সেই 20 বছর আগের ছবিটির উপরে হাত বোলাচ্ছিল। আর পরদিন আমরা দেখতে পাই মায়াদেবীর হাতে সেই চিঠিটি। তার চোখ মুখে এক অন্য রকমের অনুভূতি। সে চিঠির লেখাগুলো পড়ছিল। চিঠির লেখাগুলো ছিল এমন, ডিয়ার মায়া, তোমার হয়তো আমার কথা মনে নেই, আর মনে থাকার কথাও না, কারণ 20টা বছর পার হয়ে গিয়েছে। আমি তোমাকে দেখতে গিয়েছিলাম। আমি জানি না এখন তুমি কেমন আছো, তবে আশা করি ভালো আছো। তোমাকে একটা কথা 20 বছর আগে বলতে পারিনি। আমি তোমাকে প্রথম দেখাই ভালোবেসেছিলাম, কিন্তু তোমার চাচা বলেছিল তোমার আমাকে পছন্দ হয়নি। কিন্তু 20 বছর পরে হলেও আজ মনে হলো তোমাকে এই কথাটা জানানো দরকার, না হলে সারা জীবনের জন্য এক আফসোস থেকে যেত। আমি জানি না তুমি এখন দেখতে কেমন, কিন্তু আমার চোখে তুমি সেই 20 বছরের আগের সুন্দরী মেয়েটি, যার সাথে আমার জীবনের পথ চাল এক হলেও হতে পারত। এই একটি চিঠি মায়াদেবীর জীবনটা যেন কিছু সময়ের মধ্যে ওলটপালট করে দিল। তার কানে শুধু ওই চিঠির কথাগুলোই ভাসে। সে ওই চিঠির লেখাগুলো বারবার পড়তে থাকে আর নিজের মুখেও বারবার বলতে থাকে। পরদিন সকালবেলা অ্যানার মা অ্যানা এবং নীল নামক সেই ছেলেটিকে নিয়ে মায়াদেবীর বাসায় আসে। তারা দরজায় কড়া নাড়ে। মায়াদেবী দরজা খুলে দিলে অ্যানার মা তাকে জানায়, ওই দিন রাতের বেলা আমার মেয়ে ছিল না, বরং তার বন্ধু নীল ছিল। সেই কথা আমার কাছে স্বীকার করেছে। তাই অ্যানার জায়গায় নীল আজ থেকে আপনার পশু পাখিগুলোর খেয়াল রাখবে। কিন্তু অ্যানা মায়াদেবীর হাতে সেই চিঠিটি দেখতে পায়, আর মায়াদেবী এদের কারোর মুখের দিকেই তাকাচ্ছে না। সে যেন তার দুচোখ দিয়ে বাইরের দিকে কিছু একটা খুঁজছে। কিন্তু অ্যানা বুঝতে পারে। সে সাথে সাথে ঘরের ভেতরে ঢুকে যায়, আর তার মা নীলকে বলে, তোমাদের ধন্যবাদ, কিন্তু আমি এই কাজটা করতে চাই। ঘরের মধ্যে অ্যানা দূর থেকে মায়াদেবীকে দেখেই বুঝতে পারে মায়াদেবীর তো কি
কিছু একটা পরিবর্তন হয়েছে। হঠাৎ করেই অ্যানা দেখতে পায় কতগুলো লাভ বার্ড মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। তারপর দেখা যায় মুক্ত পাখির সংখ্যাগুলো ধীরে ধীরেই বাড়ছে। মায়াদেবী তার খাঁচায় বন্দি থাকা সকল পাখি ছেড়ে দিচ্ছে। মায়াদেবীকে দেখে অনেক খুশি মনে হচ্ছিল, আর সেটা দেখে অ্যানাও অনেক খুশি। আর অ্যানা এই সকল বিষয় তার বান্ধবী ইরাকে জানায়। ইরা বলে এটা তো খুবই ভালো কথা, তোর উচিত মায়াদেবীকে আরো একটি চিঠি লেখা। অ্যানা প্রথমে কনফিউজড হয়, কিন্তু তারপর সে বাসায় যেয়ে রাতের বেলা আবার একটি চিঠি লিখতে বসে। পরদিন কাক ডাকা পরে সে যে নিজে চিঠিটি রেখে আসে। দৃশ্য পরিবর্তন হয়। অ্যানা তার মায়ের সাথে গাড়িতে করে বাড়িতে ফিরছিল। তখন সে তার মাকে জিজ্ঞেস করে, আচ্ছা মা, কাউকে ভালো রাখার জন্য কি মিথ্যা বলা যায়? অ্যানার মা বলে, মিথ্যা মিথ্যাই, তবে যদি সেই মিথ্যা বলে কারো কোনো ক্ষতি না হয় আর ওই মিথ্যাটা যদি কারো উপকারে আসে তাহলে বলা যায়, তবে মিথ্যা মিথ্যাই। মায়ের কথা শুনে অ্যানার মুখে কিছুটা হাসি ফোটে। পরদিন মায়াদেবীর কাছে দ্বিতীয় চিঠিটা পৌঁছায়। চিঠির লেখাগুলো ছিল এমন: ডিয়ার মায়া, আমি জানি তোমার জীবনটা এতটা সহজ না, কিন্তু তারপরও তোমাকে সামনের দিকে এগিয়ে চলতে হবে। আমার এখনো মনে আছে তোমাকে যেদিন প্রথম লাল শাড়িতে দেখেছিলাম, তখন সূর্যের আলো এসে তোমার মুখের উপরে পড়েছিল। সূর্যের আলোয় তোমার সুন্দর মুখটাকে আরো বেশি সুন্দর লাগছিল। এই কথাগুলো শোনার পর মায়াদেবী অনেক বছর পর তার জানালার পর্দাগুলো সরালো। সূর্যের তীব্র আলো ঘরের মধ্যে প্রবেশ করে। মায়াদেবী তার মুখের উপরে হাত দিয়ে রাখে। মায়াদেবী লাস্ট কবে এমন তীব্র সূর্যের আলোয় নিজেকে দেখেছে তা তার মনে নেই। মায়াদেবী তার মূল গেটের বাইরে দিয়ে উকি মারে, কারণ চিঠিতে দেব লিখেছে, তোমার পৃথিবীটা অনেক ছোট, কিন্তু তোমার পৃথিবীর বাইরে একটু বের হয়ে দেখো, পৃথিবীটা অতটাও খারাপ না। মায়াদেবী একে একে তার ঘরের সকল জানালা খুলে দেয়। সে যেন এই চিঠির মধ্যে বাঁচার এক নতুন আশা খুঁজে পেয়েছে। পরদিন আনা যখন মায়াদেবীর বাসায় আসে, তখন সে ওই বাড়ির কিছু পরিবর্তন লক্ষ্য করে। বাড়ির সকল পুরনো জিনিসগুলো বের করা হয়েছে, সবকিছু গোছগাছ করা হচ্ছে। অ্যানা যে সেই জিনিসগুলো দেখছে, সেখানে সে মায়াদেবীর ছোটবেলার একটি ছবি দেখতে পায়। অ্যানা সেই ছবিটি দেখছিল। তারপর ছোটবেলায় মায়াদেবীর ব্যবহৃত একটি আয়না দেখতে পায়। অ্যানা যখন ওই আয়নাটিতে হাত দেয়, তখন পেছন থেকে মায়াদেবীর গৃহকর্মী তাকে ঝাড়ি দেয়। এর মধ্যে মায়াদেবী সেখানে চলে আসে। সে তার গৃহকর্মীকে বলে ও বাচ্চা মানুষ, ওকে কিছু বলবে না। মায়াদেবী নতুন ড্রেস পরেছে, তার হাতে অনেকগুলো লাল গোলাপ। অ্যানা বলে, আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে, আর আপনার হাতের লাল গোলাপগুলো অনেক সুন্দর। মায়াদেবী তখন বলে, লাল আমার প্রিয় রং, কালার অফ লাইফ। এই কথাগুলো সে দেবের কাছ থেকে চিঠিতে শিখেছে। এটা বলে মায়াদেবী সেখান থেকে চলে যায়। অ্যানা অনেক খুশি। তখন পেছন থেকে মায়াদেবীর গৃহকর্মী তাকে ডাক দিয়ে বলে, কাল থেকে তোমার আর আসার প্রয়োজন নেই। অ্যানা বলে, কিন্তু আমি তো আসতে চাই। গৃহকর্মী তাকে জানিয়ে দেয় তার আর প্রয়োজন নেই, আমি কাল থেকে সব সামলে নিব। এদিকে মায়াদেবী এখন কালো রঙের পুতুল তৈরির পরিবর্তে রঙিন কালারের পুতুল তৈরি করে, আর কালো রঙের শত শত পুতুলের মাঝে সে রঙিন পুতুলটি রেখে দেয়। পরদিন অ্যানাই রেখে মায়াদেবীর সকল বিষয় জানায়, কিন্তু ইরার এখন আর মায়াদেবীর বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই, আর সেই কথা সে অ্যানাকে জানিয়ে দেয়। তখন অ্যানা বলে, আমি তো আরো একটি চিঠি লিখতে চেয়েছিলাম। ইরা বিষয়টি ইগনোর করে যায়। পরবর্তীতে অ্যানা ইরাকে জানায় সে আজ বিকেলে নীলের সাথে দেখা করতে যাচ্ছে। তখন ইরা বলে, আমিও তোর সাথে যাব। ইরা অনেকটা জোর করেই অ্যানার সাথে যায়। যেহেতু বেস্ট ফ্রেন্ড, তাই সে আর বাধা দেয়নি। দূর থেকে নীল হাত নাড়ে। তখন অ্যানার থেকে ইরা বেশি আগ্রহ নিয়ে হাত নাড়ে। প্রথম থেকেই ইরা অ্যানার নীলকে কোনো স্পেসই দিচ্ছিল না। সে জোর করে করে নীলের সাথে কথা বলছিল। অ্যানা কিছুটা বিরক্ত হচ্ছিল, তবে সে কিছু বুঝতে দিচ্ছিল না। এরই মধ্যে হঠাৎ করে নীল একদিকে আঙুলের ইশারা করে। আমরা মায়াদেবীকে দেখতে পাই। সে তার বড় বড় দুটি কুকুর নিয়ে বাজারে এসেছে। তাকে দেখতে খুবই অদ্ভুত লাগছিল, আর আশপাশের মানুষও তার দিকে অদ্ভুত চোখেই তাকাচ্ছিল। মায়াদেবীর যে অনেক লজ্জা লাগছিল তা তাকে দেখেই বোঝা যাচ্ছিল। এদিকে অ্যানা তাড়াতাড়ি বাসায় ফিরে এসে তার জানালা দিয়ে মায়াদেবীর ফিরে আসার অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরে মায়াদেবী ফিরে আসে। অ্যানা তাকে দেখে অনেক খুশি হয়, কারণ মায়াদেবীর নতুন চিঠিটিও তার চিঠি বক্স থেকে নিয়েছে। পরদিন স্কুলে যাওয়ার পথে নীল অ্যানাকে একটি ফুল গিফট করে, যেটা সে গতকাল অ্যানাকে দেওয়ার জন্য নিয়ে এসেছিল। স্কুলের ঘন্টা পড়ে যাওয়ায় অ্যানা সেখান থেকে দ্রুত চলে যায়। সে তার বান্ধবীদের সাথে বিষয়টি শেয়ার করে, আর সবাই বলে নীল তোর প্রেমে পড়েছে। তখন তাদের একটি বান্ধবী বলে ওঠে, শুধু নীল প্রেমে পড়েনি, মায়াদেবীও প্রেমে পড়েছে। আজ মায়াদেবী পোস্ট অফিসে এসেছিল, তার নামে সেখানে একটি লাভ লেটার এসেছে। সবাই বলে, তুই কিভাবে জানলি? মেয়েটি বলে, চিঠিটি আমার বাবা পড়েছিল। অ্যানার কাছে পুরো বিষয়টা কেমন যেন লাগছে। সে সাথে সাথে মায়াদেবীর বাসায় চলে যায়। সে যে সেখানে দেখতে পায় মায়াদেবীর বাসার সকল জিনিস নিলামে বিক্রি করা হচ্ছে। অ্যানা কিছুই বুঝতে পারে না। সে গৃহকর্মীর কাছে জিজ্ঞেস করে। গৃহকর্মী তাকে ইগনোর করে বলে, তোমার কিছু কেনার থাকলে তুমি কিনে নাও। কিন্তু অ্যানার অত্যাধিক অনুরোধে সে বলে, আমরা এখান থেকে চলে যাচ্ছি। অ্যানা জিজ্ঞেস করে মায়াদেবী কোথায় যাচ্ছে। গৃহকর্মী বলে, আমরা এখান থেকে দিল্লিতে চলে যাচ্ছি। অ্যানা কোনো কিছু না বলে সরাসরি মায়াদেবীর কক্ষে চলে যায়। সেখানে মায়াদেবী তার পুরনো একটি লেহেঙ্গা পরে রেডি হচ্ছিল। অ্যানাকে দেখে সে কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। সে জিজ্ঞেস করে, তুমি কেন এখানে এসেছো? অ্যানা জিজ্ঞেস করে, আপনি কোথায় যাচ্ছেন? আপনি প্লিজ যাবেন না। আপনাকে যদি কেউ দিল্লিতে ডেকেও থাকে, তাহলে আপনার তাকে বিশ্বাস করা উচিত না। শহরের মানুষগুলো আপনার মতো ভালো নাও হতে পারে। মায়াদেবী বলে, তুমি
এগুলো কেন বলছো? আর আমি তো এই জীবনেও খুব বেশি ভালো নেই, দেখি না কাউকে বিশ্বাস করে। অ্যানা আর কিছু বলতে পারে না, অশ্রু ভেজা চোখে সে সেখান থেকে চলে যায়। মায়াদেবীও কিছু বুঝতে পারে না। বাসায় ফিরে অ্যানা ইরাকে বলতে থাকে মায়াদেবী দিল্লি চলে যাচ্ছে। সে শিওর যে দেব দিল্লিতে থাকে, কিন্তু সে এতটা শিওর হলো কিভাবে? তখন ইরা ম্যাগাজিনটা মুখে চেপে ধরে আর বলে আমি জানি যে সে কিভাবে শিওর হয়েছে। আসলে আমি বাসায় থেকে থেকে বোর হচ্ছিলাম, তাই আমিও তোমার মতো মায়াদেবীকে একটি লাভ লেটার লিখেছি আর সেটার অ্যাড্রেস দিয়েছি দিল্লিতে। অ্যানা বলে এটা তুই কি করেছিস? তুই বুঝতে পারছিস মায়াদেবী সবকিছু বিক্রি করে দিয়ে দিল্লি চলে যাচ্ছে। কিন্তু ইরার কথা শুনেই বোঝা যাচ্ছিল সে আসলে অ্যানাকে হিংসে করে আর তার কারণে ইচ্ছে করে সেই কাজটি করেছে। অ্যানা বলে মা ঠিকই বলেছিল, তুই একটা সেলফিশ। ইরা বলে শুধু আমাকে দোষ দিয়া লাভ নেই, চিঠি তুইও লিখেছিস, অপরাধী তুইও। অ্যানার তার বান্ধবীকে কিছুই বলে না, সে সেখান থেকে রাগ করে চলে যায়। অ্যানা ওখান থেকে সরাসরি আবারও মায়াদেবীর বাসায় চলে আসে। সে মায়াদেবীর সাথে কথা বলতে চায়, তখন মায়াদেবী তাকে বলে আমার হাতে কিছু কাজ রয়েছে, তুমি অপেক্ষা করো, আমার কাজ শেষে আমি তোমার সাথে কথা বলবো। অ্যানা তাকে আটকাতে পারে না, সে অপেক্ষা করতে থাকে। অনেকটা সময় পার হয়ে যায়। অ্যানা চুপচাপ বাসার সামনে বসেছিল, তখন পেছন থেকে মায়াদেবী আসে। সে তার সকল পাখির খাঁচা নিয়ে এসেছে আর একে একে বন্দি পাখিগুলোকে মুক্ত আকাশে উড়িয়ে দিতে থাকে। সে পাখিগুলোকে সরিও বলে। আজ মায়াদেবী কাজটা করে খুবই মজা পাচ্ছে। তার নিজের কাছে মনে হচ্ছিল সে পাপ মুক্ত হচ্ছে, কিন্তু পেছনে দাঁড়িয়ে থাকা অ্যানাস হাসতে পারছে না। হঠাৎ মায়াদেবীও বিষয়টা লক্ষ্য করে। সে যে অ্যানাকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে? অ্যানা তখন বলে আমি আপনাকে কিছু বলতে চাই। মায়াদেবী বলে হ্যাঁ বলো। অ্যানার হাত পা মুখ সবই কাঁপছিল। সে বলার চেষ্টা করছে, অনেকবার চেষ্টা করে, কিন্তু সে ফাইনালি কিছুই বলতে পারে না। অ্যানা সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। মায়াদেবী কিছুই বুঝতে পারে না। অ্যানা ওই দিন বাসায় ফিরে অনেক কেঁদেছিল। পরদিন সকালবেলা অ্যানার মা অ্যানার রুমে আসে, কিন্তু বিছানায় সে অ্যানাকে দেখতে পায় না। সে অ্যানাকে খুঁজে পায় ফ্লোরে। অ্যানার মা অ্যানাকে ডাকতে থাকে আর তারপরে সে অ্যানার বাবাকে ডাক দেয়। অ্যানার বাবাও ছুটে আসে। এরপর একজন ডক্টর অ্যানাকে দেখতে আসে। অনেকটা সময় পর অ্যানার জ্ঞান ফেরে, কিন্তু তার গায়ে প্রচন্ড জ্বর। সে গত রাতে অনেক কেঁদেছে, এখনো অ্যানার ঘোর কাটেনি। সে বারবারই ঘুমের মধ্যে বিড়বিড় করতে থাকে প্লিজ ডোন্ট গো। পরদিন সকালবেলা সূর্যের আলোয় অ্যানার ঘুম ভাঙে। এখন তার শরীর কিছুটা ভালো, কিন্তু অ্যানা যখন জানালার পাশে গিয়ে মায়াদেবীর বাড়ির দিকে তাকায়, সে দেখতে পায় সেখানে রিয়েল এস্টেট কোম্পানির সাইনবোর্ড ঝুলছে। এটা দেখে অ্যানা কাঁদতে শুরু করে। তখন পেছনে তার মা এসে দাঁড়ান। অ্যানা তাকে দেখে আর তার কান্নাটা ধরে রাখতে পারে না। সে বলে মা আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। পরের দৃশ্যেই আমরা বুঝতে পারি অ্যানা তার বাবা মাকে সবকিছু বলে দিয়েছে আর তার বাবা মায়াদেবীকে অনেক জায়গায় খোঁজ করেছে, কিন্তু কেউ বলতে পারে না যে মায়াদেবী কোথায় গিয়েছে। অ্যানার মা তখন অ্যানাকে বলে আমি আর তোমার বাবা সিদ্ধান্ত নিয়েছি তোমাকে বোর্ডিং স্কুলে দিল্লিতে পাঠিয়ে দিব, এখান থেকে অনেক দূরে আর ইরা থেকে অনেক দূরে। অ্যানা বলে মা আমি ইরার সাথে যোগাযোগ করব না, কিন্তু আমি তোমাদের সাথে থাকতে চাই। পরের দৃশ্যেই দেখা যায় অ্যানা সবকিছু গোছানো। সে ইরার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর ছবিগুলো দেখছিল। এরপরে অ্যানা গাড়িতে উঠে যায়। সে আজ সিমলা থেকে দিল্লিতে চলে যাচ্ছে। এই খবর পেয়ে ইরাও তার সাথে দেখা করতে এসেছে। সে বারবারই অ্যানাকে গাড়ির জানালা নামাতে বলছিল, কিন্তু অ্যানা ভেতরে চুপচাপই বসে আছে। গাড়ি চলতে শুরু করে। ইরা অনেক কষ্ট পায়। সে তার মাকে জড়িয়ে ধরে। অ্যানা জানালার বাইরে থেকে নিজ শহরটা শেষবারের মতো দেখছিল। এরপরে দৃশ্য চলে আসে 6 বছর পরে। অ্যানা ট্যাক্সিতে করে তার কলেজে যাচ্ছিল। সে গাড়িতে এফএম শুনছিল আর সেখানে ব্যাকগ্রাউন্ড থেকে শোনানো হয় অ্যানা এই অনুষ্ঠানে অনেকবারই কল দিয়েছে আর প্রত্যেকবারই অ্যানা এই অনুষ্ঠানের মাধ্যমে মায়াদেবীকে খুঁজেছে। অ্যানার হাতে আমরা মায়াদেবীর মিসিং পোস্টারও দেখতে পাই। অ্যানা অনেক পেপার কাটিংও সংগ্রহ করেছে। একজন মানুষকে যতভাবে খোঁজা সম্ভব গত 6টা বছর অ্যানা সবকিছুই চেষ্টা করেছে আর এখনো করছে। এমনকি সে দিল্লির দেওয়ালে দেওয়ালে মায়াদেবীর পোস্টার লাগিয়েছে, তার জন্য ফেসবুক গ্রুপও খুলেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া আসেনি। অ্যানার কাছে একটি পার্সোনাল ম্যাপও রয়েছে মায়াদেবী দিল্লি আসার পরে কোথায় কোথায় যেতে পারে। এখন অ্যানা রাতে ঠিকভাবে ঘুমাতে পারে না। পরদিন সকালবেলা অ্যানার মা অ্যানাকে ফোন করে আর তাকে বলে দেখো 6 বছর হয়ে গিয়েছে, তুমি একটি বারের জন্য সিমলা আসোনি, এখন সবকিছু ভুলে একবার বাড়ি আসো। অ্যানা বলে না মা, আমি মায়াদেবীকে না পাওয়া পর্যন্ত আসবো না। এরই মধ্যে আমরা অ্যানার বয়ফ্রেন্ড রাহুলকে দেখতে পাই। আমরা বুঝতে পারি নীলের সাথে তার সম্পর্কটা হয়নি। রাহুলকে সে খুব ভালোবাসে আর রাহুলও তাকে অনেক ভালোবাসে। অ্যানা এখন আরো বেশি করে বুঝতে পারে মায়াদেবীর জীবনে ভালোবাসাটা কত প্রয়োজন ছিল আর সে মায়াদেবীর কত বড় ক্ষতি করেছে। এই জন্য রাহুল অ্যানাকে বিয়ের প্রস্তাব দিলে সে এখনই হ্যাঁ করতে পারছে না, যার কারণে রাহুল মাঝে মাঝে অনেক কষ্ট পায়। অ্যানা রাহুলকে ফোন করে তার রাগ ভাঙায়। রাহুল খুবই দায়িত্ববান একটি ছেলে, সে সকল বিষয় খুব সহজেই মেনে নেয়। সে অ্যানাকে বুঝে সকল অভিমান ভেঙে এবার সিমলায় যেতে। অ্যানা বলে তুমি তো জানো আমি কেন যাচ্ছি না। রাহুল বলে মায়াদেবীর জন্য আর কতদিন ওয়েট করবে, এবার নিজের বাবা মায়ের কথা একটু ভাবো। পরের দৃশ্যে দেখা যায় অ্যানা বাসে করে দিল্লি থেকে সিমলায় পৌঁছেছে। তার বাবা মা তাকে নিতে এসেছে। মেয়েকে এতদিন পর দেখে তার বাবা মাও অনেক খুশি। অ্যানা গাড়িতে করে তাদের বাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু হঠাৎই অ্যানা চিৎকার
চিৎকার করে গাড়ি থামাতে বলে। এখানে একসময় মায়াদেবীর বাড়ি ছিল, কিন্তু আজ সেখানে এক আধুনিক বিল্ডিং। অ্যানার মা এসে অ্যানাকে বলে এগুলো নিয়ে এখন ভেবো না, মায়াদেবী চলে যাবার আগে এগুলো সব বিক্রি করে দিয়ে গিয়েছিল। অ্যানা অনেক বছর পর তার পরিচিত সেই প্রিয় রুমটিতে ঢোকে। সে চারপাশ দেখছিল। পেছনে এসে অ্যানার মা দাঁড়ায় আর বলে ইরা তোর সাথে দেখা করতে এসেছে। ইরার কথা শুনে অ্যানা অনেক ক্ষেপে যায়। সে বলে আমি ওর সাথে দেখা করতে চাই না, ওকে বলো আমি অসুস্থ, এখান থেকে চলে যেতে। আমি এসব কারণেই আসলে সিমলে আসতে চাইতাম না। অ্যানার মা তখন বলেন এই কথাগুলো তুমি নিজেই ইরাকে বলো। তখন পেছনে ইরা এসে দাঁড়ায়। ইরাকে দেখে অ্যানা খুবই বিরক্ত হয়। ইরা অ্যানাকে বলে আমি তোমার সাথে কন্ট্যাক্ট করার অনেকবার চেষ্টা করেছি। অ্যানা বলে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, প্লিজ এখান থেকে চলে যাও। ইরা অ্যানাকে অনেকবার সরি বলে, কিন্তু অ্যানার একটাই উত্তর, তোমার সরিতে আমার কিছুই যায় আসে না। ইরা তখন অ্যানাকে বলে আমি মায়াদেবীর অ্যাড্রেস ম্যানেজ করেছি। এটা শুনে অ্যানা কিছুটা থমকে যায়। ইরা বলে মায়াদেবীকে আমি যে দিল্লির অ্যাড্রেস দিয়ে চিঠি লিখেছিলাম, মায়ের পুরনো চিঠিগুলো খুঁজে আমি সেই অ্যাড্রেসটা ম্যানেজ করেছি। এখান থেকে দৃশ্য চলে যায় রাতের বেলা খাবার টেবিলে। অ্যানা বলছিল সে কালই দিল্লি চলে যাবে। ইরা বলে ওঠে আমিও তোমার সাথে যাব। এটা শুনে অ্যানা রেগে যায়। সে বলে তোমার যাওয়ার কোনো দরকার নেই, অ্যাড্রেস তো অনেক আগেই ম্যানেজ করেছো, তোমার যাওয়ার হলে অনেক আগেই যেতে। তখন অ্যানার মা অ্যানাকে থামিয়ে দেয়। সে বলে ইরা তোমাকে কয়েকবারই সরি বলেছে, এখন তোমাদের মধ্যেকার অভিমানটা এখানেই শেষ করো, আর ইরা তোমার সাথেই দিল্লি যাবে, এটাই ফাইনাল। দৃশ্য পরিবর্তন হয়। রাতের বেলা অ্যানা মায়াদেবী সেই পুরনো বাড়ির সামনে বসেছিল। সে নতুন হওয়া বাড়িটির দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। তখন অ্যানার মা এসে অ্যানার পাশে বসে আর তাকে সান্ত্বনা দিয়ে বলে যা হয় ভালোর জন্যই হয়। অ্যানা তখন আনমনে বলে মা তুমিও জানো যে এই কথাটি সবসময় সত্য হয় না। পরের দৃশ্যে দেখা যায় অ্যানারা দিল্লিতে পৌঁছে গিয়েছে। রাহুল তাদের জন্য অপেক্ষা করছিল। অ্যানা বাস থেকে নেমে রাহুলকে জড়িয়ে ধরে। তারপর ইরা নামে। অ্যানা ইরার সাথে রাহুলকে পরিচয় করিয়ে দেয়। ইরার থাকার জন্য তারা ভালো একটি হোটেল বুক করেছে। সেখানেই অ্যানা আর ইরা এসেছে। কিন্তু অ্যানা এখনো ঠিকভাবে ইরার সাথে কথা বলে না। ইরা কয়েকবারই তার সাথে কথা বলার চেষ্টা করে, তার রাগ ভাঙানোর চেষ্টা করে, কিন্তু অ্যানা কোনোভাবেই ইরাকে পাত্তা দিচ্ছে না। পরের দৃশ্যেই দেখা যায় তারা তিনজন মিলে বেরিয়ে পড়েছে সেই অ্যাড্রেসের উদ্দেশ্যে যে মায়াদেবীর অ্যাড্রেস ইরা ম্যানেজ করেছে। তারা তিনজন একটি বাড়ির সামনে এসে থামে। অ্যানার অনেক ভয় ভয় করছিল। তারপর তারা তিনজন যে কলিং বেল টিপ দেয়। একটি বাচ্চা দরজা খুলে দেয়। তারা বলে তোমার আম্মুকে একটু ডাক দাও। একজন মহিলা আসেন। অ্যানা তার হাতে থাকা মায়াদেবীর একটি ছবি দেখিয়ে বলে এই মহিলার নাম মায়াদেবী, আপনার কি ওনাকে চেনেন? মহিলাটি উত্তর দেয় না। অ্যানা বলে 6 বছর আগে উনি এই ঠিকানায় এসেছিল। তখন ওই মহিলাটি বলে আমরা তো মাত্র 4 বছর আগে এসেছি এখানে, তুমি এক কাজ করতে পারো, বাড়িওয়ালার কাছে খোঁজ নিতে পারো, আমরা এখানে ভাড়া থাকি। অ্যানা ওই মহিলার কাছ থেকে বাড়িওয়ালার নাম্বার নেয়। অ্যানা বাড়িওয়ালাকে কল দিয়ে কথা বলতে থাকে আর আগামীকাল তার সাথে দেখা করার সময় ফিক্স করে। এদিকে রাহুল ইরাকে জিজ্ঞেস করে তুমি তো দিল্লিতে প্রথম এসেছো, তোমার কি কোনো কিছু করার ইচ্ছে আছে অথবা কোথাও যাওয়ার ইচ্ছে আছে? ইরা খুব এক্সাইটেড হয়ে বলে আমার শপিং করার ইচ্ছে, আর আমি কখনো নাইট ক্লাব দেখিনি, তাই নাইট ক্লাবে যাওয়ারও অনেক ইচ্ছে। রাহুল বলে ঠিক আছে, অ্যানার সাথে কথা বলে আমরা নাইট ক্লাবে যাওয়ার ব্যবস্থা করব। এরই মধ্যে অ্যানা গাড়িতে ফিরে আসে। সে বলে আজ আমাদের কোনো কাজ নেই। এরপরে তারা একটি কফি শপে আসে। অ্যানা এক সাইডে বসেছে, অন্য সাইডে রাহুল। আর ইরা ঠিক আগের মতো করেই ইচ্ছে করে যেই রাহুলের পাশে বসে। ইরার ছেলেদের গায়ে পড়ে বন্ধুত্ব করার স্বভাবটা এখনো যায়নি। রাহুল বলে ওঠে আজ রাতে আমরা নাইট ক্লাবে পার্টিতে যাচ্ছি। অ্যানা বলে নাইট ক্লাবে কেন? রাহুল বলে ইরা কখনো যায়নি। অ্যানা বুঝতে পারে এই বুদ্ধিটা ইরাই করেছে, তাই সে ইগনোর করার চেষ্টা করে। সে রাহুলকে বলে তুমি না অনেক ব্যস্ত। রাহুল কিছুটা ভেবে বলে আই ক্যান ম্যানেজ। এর পরের দৃশ্য চলে আসে নাইট ক্লাবে। তারা তিনজনে শহরের একটি বড় নাইট ক্লাবে এসেছে। চারদিকে নাচ গান আর পার্টি হচ্ছিল। ইরার তো এমনই লাইফ পছন্দ, সে আর নিজেকে ধরে রাখতে পারছে না। সে অ্যানাকে বলে চলো ডান্স করি। অ্যানা রাজি হয় না। এরপর সে রাহুলকে বলে, রাহুলও তাকে ইগনোর করে যায়। তখন রাহুলের এক ফ্রেন্ড এসে ইরার সাথে ডান্স করতে থাকে। অ্যানা দূর থেকে লক্ষ্য করছিল, কিন্তু ইরা ডান্স করতে করতে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছে। তখন অ্যানা যে হাত ধরে টেনে ইরাকে বাইরে বের করে নিয়ে আসে। ইরা জিজ্ঞেস করে তোমার সমস্যাটা কি? অ্যানা বলে তোর সমস্যা কি? তুই এখানে মায়াদেবীকে খুঁজতে আসিসনি, তুই এসেছিস এসব করতে। আমি তোর প্ল্যানিং বুঝতে পেরেছি, আর আমি তোর প্ল্যানিং কখনোই সফল হতে দিব না। মায়াদেবীকে নিয়ে দুই বান্ধবীর মধ্যে ঝগড়া চলতে থাকে। অ্যানা বলে তুই তো 6 বছর শান্তিতে ঘুমিয়েছিস, কিন্তু আমি এই 6 বছরে একটি রাতও শান্তিতে ঘুমাতে পারিনি। তুই 6 বছর আগেও যেমন সেলফিশ ছিলি এখনো তেমনই আছিস। ইরা বলে তুই আমার সম্পর্কে কতটুকু জানিস, কতটুকু খোঁজ নিয়েছিস? আমি শিমলা একটি ছেলেকে অনেক ভালোবাসতাম। 2 বছর আগে আমরা একসাথে বাইক রাইডে বেরিয়েছিলাম। অ্যাক্সিডেন্ট ওই ছেলেটি মারা যায়, আর ভাগ্যক্রমে আমি বেঁচে যাই। আমি তোর সাথে কতবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তুই কোনো পাত্তা দিসনি। আমি তোকে তখনও বেস্ট ফ্রেন্ড মনে করতাম, এখনো বেস্ট ফ্রেন্ড মনে করি, কিন্তু তোকে আমি আমার মনের কথা শেয়ার করতে পারিনি। আমার ভীষণ প্রয়োজন ছিল তোকে। ইরা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। বান্ধবীর এই কথা শুনে অ্যানা অনেক কষ্ট পায়। তারা তিনজন গাড়িতে ফিরছিল, কিন্তু কেউ কারোর সাথে কোনো কথা বলছে না। অ্যানা আর ইরা দুজনে চুপচাপ জানালার বাইরে তাকিয়ে আছে। চারদিকে এক শুনশান নীরবতা। গাড়ি এসে ইরার হোটেলের সামনে থামে। ইরা কাউকে কিছু না বলে হোটেলের মধ্যে ঢুকে যায়। এদিকে ইরার কথা শোনার পর থেকে অ্যানার অনেক মন খারাপ। সে রাহুলকে বলে রাহুল আমি জানি না জীবন আমাকে কেন এত সারা
সারপ্রাইজ দেয়। এরপরে অ্যানাও উপরে চলে আসে। অ্যানা মনে মনে অনেক লজ্জিত। সে সরাসরি ইরার রুমে যায়। সে ইরাকে অনেক কিছু বলতে চায়, কিন্তু ইরা তো অলরেডি ঘুমিয়ে পড়েছে। অ্যানা কিছুক্ষণ পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর সে সেখান থেকে চলে যায়, কিন্তু ইরা আসলে ঘুমায়নি। দৃশ্য পরিবর্তন হয়। দুই বান্ধবী সেই অ্যাড্রেসের বাড়িওয়ালার কাছে এসেছে, কিন্তু তার সাথে কথা বলে তারা জানতে পারে বাড়িওয়ালা আসলে মায়াদেবীকে চেনে না, তবে 6 বছর আগে যারা থাকতো তাদের ঠিকানা দেয় আর তাদের বলে স্থানীয় থানায় একটু খোঁজ নিতে। অ্যানা আর ইরা স্থানীয় পুলিশ স্টেশনে আসে, কিন্তু পুলিশ যখন জানতে পারে যে এটা 6 বছর আগের একটি মিসিং কমপ্লেন, তারা বলে এই বিষয়ে আমাদের কিছু করার নেই, আপনারা বরং বেওয়ারিশ লাশের অনুসন্ধান করুন। অ্যানা আর ইরা থানা থেকে বের হয়, কিন্তু ইরা একদমই আনমনে হেঁটে যাচ্ছিল। অ্যানা বুঝতে পারে ইরার মনের অবস্থা। এরপরে তারা দুজন সেই মহিলার বাসায় আসে যারা 6 বছর আগে ওই বাড়িতে ভাড়া থাকতো। মহিলাটি মায়াদেবীর ছবি দেখে বলে, তাকে তো চেনা চেনা লাগছে ঠিকই, তবে আমার কিছু মনে পড়ছে না। অ্যানা বলে, প্লিজ একটু চেষ্টা করুন, আমাদের ভীষণ প্রয়োজন। মহিলাটি বলে, তখন আমি প্রেগনেন্ট ছিলাম, তখনকার অনেক কিছুই আমার মনে নেই। অ্যানা আবারও হতাশ হয়ে যায়। তখন ইরা অ্যানাকে বলে, আমিও সিমলা চলে যাব, তুমি কষ্ট করে আমাকে একটু স্টেশনে পৌঁছে দিও। অ্যানার মনটা খারাপ হয়ে যায়। ইরা যে গাড়িতে বসে। অ্যানা গাড়িতে উঠে সবকিছুর জন্য ইরাকে সরি বলে। ইরা মন খারাপ করে বলে, ইটস ওকে। অ্যানা তখন ইরাকে জিজ্ঞেস করে, তোর বয়ফ্রেন্ডের নাম কি ছিল? ইরা বাইরের দিকে তাকিয়ে থাকে আর অনেকক্ষণ চুপ থাকার পর বলে, নীল। ইরা অ্যানাকে বলে, তুই চলে আসার পরে নীল আর আমি ভালো ফ্রেন্ড ছিলাম, কিন্তু কখন যে আমাদের ভালোবাসা হয়ে গিয়েছে আমরা বুঝতেও পারিনি। আমরা দুজনে অনেক ভালো ছিলাম। নীল আমার অনেক টেক কেয়ার করতো, কিন্তু সবকিছু মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। অ্যানা ইরাকে নিয়ে ওখান থেকে সরাসরি তার কলেজে আসে, যেখানে অ্যানা এখন পড়াশোনা করে। বাইরে থেকে দেখি ইরারও অ্যানার কলেজটা অনেক পছন্দ হয়। অ্যানা অফিস রুম থেকে একটি ফর্ম কালেক্ট করে আর সেখান থেকে বের হয়ে ইরার হাতে ফর্মটা দিয়ে বলে, এটা কলেজ ট্রান্সফার ফর্ম। ইরা বলে, এটা দিয়ে আমি কি করব? অ্যানা বলে, তুই আমার সাথে আমার এই কলেজেই ভর্তি হবি, তোকে সিমলা থেকে বাইরে বের হতে হবে আর আমরা হোস্টেলও শেয়ার করব। তখন ইরা বলে, আমি তো ভর্তি হতে পারবো না, আমার সেই নম্বর নেই। অ্যানা বলে, কত পার্সেন্ট আছে? 80%? আচ্ছা 70%? তাহলে 60%। ইরা তখনও চুপ। তখন ইরা মুখ ফেটে বলে, 57%। অ্যানা আর ইরা দুজন হঠাৎ করেই হেসে দেয়। অ্যানা বলে, একটা মানুষ কিভাবে এত খারাপ স্টুডেন্ট হতে পারে? ইরা বলে, তুই তো জানিস আমি ছোটবেলা থেকে পড়াশোনায় ভালো না। দুই বেস্ট ফ্রেন্ড দুজনকে জড়িয়ে ধরে। অ্যানা ইরাকে বলে, আমি তোকে অনেক মিস করেছি। ইরাও অ্যানাকে বলে, তুই শুধু আমার বেস্ট ফ্রেন্ড না, তুই আমার বোনও। এর পরের দৃশ্যটা চলে আসে রেল স্টেশনে। অ্যানা ইরাকে বিদায় দিতে এসেছে। ইরা সিমলায় ফিরে যাচ্ছে। ইরা ট্রেনে উঠে যায় আর তখনই অ্যানার ফোনে একটি কল আসে। অ্যানা জিজ্ঞেস করে, কে বলছেন? ফোনের অপর প্রান্ত থেকে একজন মহিলা জিজ্ঞেস করে, আপনি কে বলছেন? অ্যানা বলে, কলটা আপনি করেছেন। তখন অপর প্রান্তের মহিলা বলে, পুরো দিল্লিতে পোস্টার লাগিয়ে যাকে খুঁজছেন আমি সেই। অ্যানা যেন কিছু সময়ের জন্য একদম শকড হয়ে যায়। তার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। অপর প্রান্ত থেকে হ্যালো হ্যালো বলে যাচ্ছে। অ্যানা তখন কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আপনি কি মায়াদেবী? অপর প্রান্ত থেকে উত্তর আসে, হ্যাঁ। অ্যানা দৌড়ে ইরার কাছে যায় আর তাকে ট্রেন থেকে নামায় আর সেই ইশারায় বুঝে মায়াদেবী কল করেছে। দুই বান্ধবীর সাথে সাথে একটি অটো নিয়ে চিড়িয়াখানার সামনে চলে আসে। পেছন থেকে ইরা অ্যানাকে বোঝাচ্ছে, আমার কাছে সবকিছু গোলমাল লাগছে, কেউ চিড়িয়াখানায় কেন আসতে বলবে? আমার মনে হচ্ছে এটা কোনো প্র্যাঙ্ক কল। অ্যানা যে চিড়িয়াখানার ম্যাপের সামনে দাঁড়ায় আর সেই ম্যাপের একটি কর্নার ছিল পাখিদের অভয়ারণ্য। অ্যানা বলে, মায়াদেবী যদি থাকে তাহলে এখানেই আছে। তারা দুজন মিলে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু অনেকটা সময় পার হয়ে যায়। অ্যানা একসময় হতাশ হয়ে পড়ে। সে ইরাকে বলে, আমাকে মনে হয় প্র্যাঙ্ক কলই করা হয়েছে। দুই বান্ধবী মলিন মুখ নিয়ে পার্কে হেঁটে বেড়াচ্ছিল, কিন্তু হঠাৎ ইরার চোখে কিছু একটা ধরা পড়ে। সে আরো ভালো করে বিষয়টা দেখতে যায় আর সে চিৎকার করে অ্যানাকে ডাক দেয়। অ্যানা দৌড়ে সেখানে আসে। লাল শাড়ি পরা একজন মহিলা পাখিদের খাবার দিচ্ছিল। হ্যাঁ, এটাই মায়াদেবী। অ্যানা তার নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। সে অন্যদিকে তাকিয়ে ইরাকে বলে, তুই ভালোভাবে দেখ এটা মায়াদেবী কিনা। ইরা আর অ্যানা দুজনেই শিওর হয়ে যায় এটাই মায়াদেবী। মায়াদেবী ভালো আছে দেখে অ্যানা অনেক বেশি খুশি হয়। তারা দুজন খুশিতে একজন আরেকজনকে জড়িয়ে ধরে। অ্যানা তো মায়াদেবীকে দূর থেকে দেখেই লাফাতে শুরু করে আর মায়াদেবী অ্যানাকে দেখা মাত্রই চিনতে পারে। অ্যানা দৌড়ে মায়াদেবীর কাছে যায়। মায়াদেবীও অ্যানাকে দেখে খুশি হয়েছে। সে জিজ্ঞেস করে, এখন বলো কি হয়েছে? আমাকে কেন পুরো দিল্লি জুড়ে খুঁজে বেড়াচ্ছ? অ্যানা প্রথমে ইরাকে পরিচয় করিয়ে দেয় আর বলে, ইরাই আপনার ছবি চুরি করেছিল। মায়াদেবী বলে, আমি জানি। অ্যানা বলে, আমি জানতাম আপনি এখানেই থাকবেন, কারণ আপনি পাখি অনেক পছন্দ করেন। মায়াদেবী বলে, হ্যাঁ, এখানে এসে পুরনো দিনগুলোকে মনে করি। অ্যানা আর ইরা জিজ্ঞেস করে, দিল্লি আসার পরে আপনার কি হয়েছিল? আপনি যাকে খুঁজতে এসেছিলেন তাকে খুঁজে পেয়েছিলেন? মায়াদেবী উত্তর দিয়ে, খুঁজে পেয়েছিলাম। এই উদ্দেশ্যে অ্যানা আর ইরা একজন আরেকজনের মুখের দিকে তাকায়। এটা কিভাবে সম্ভব? ওই চরিত্রটা তো তাদের নিজেদের বানানো। মায়াদেবী এবার সেই 6 বছর আগের গল্পটা বলতে শুরু করে। যেদিন আমি সিমলা থেকে ট্রেনে উঠেছিলাম সেদিন মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে কোনো মূল্যে দেবের সাথে দেখা করব। ট্রেন দিল্লিতে পৌঁছে গিয়েছিল। ব্যস্ত এই শহরে প্রথম পা রেখেছিলাম। সবকিছুই আমার অপরিচিত। এত মানুষ একসাথে আমি কোনোদিনও দেখিনি। এরপরে একটি ট্যাক্সি নিয়ে আমি সেই ঠিকানায় চলে এসেছিলাম যে ঠিকানা দিয়ে দেব চিঠি লিখত।
কিন্তু ওই বাড়িতে তখন কেউ ছিল না। আমি আর আমার গৃহকর্মী অনেকক্ষণ সেখানে অপেক্ষা করেছিলাম। পাশের বাসার এক আঙ্কেল আমাকে ডাক দিয়ে বারবার বলছিল, তোমার এখানে অপেক্ষা করে লাভ নেই, ওরা ঘুরতে গিয়েছে, কয়েকদিনই এখানে আসবে না। সেই লোকটা অনেক ভালো ছিল, সে তারই এক বন্ধুর গেস্ট হাউসে আমার থাকার ব্যবস্থা করেছিল। ওখানে সবকিছু আমার অপরিচিত ছিল। আমি বারবার দেবের চিঠিগুলো পড়ছিলাম। শেষ চিঠিগুলোর লেখাগুলো ছিল এমন, আমি জানি না তোমার সাথে আমার কোনোদিন দেখা হবে কিনা, তবে এই পৃথিবীতে যদি তোমার সাথে আমার কোনোদিন দেখা নাও হয়, তাও তুমি আমার মনের মধ্যে থেকে যাবে আজীবন। সকল ভালোবাসায় দেখা হওয়াটা জরুরি না, আর দেখা তো আমাদের হয়েছিল সেই 20 বছর আগেই। মায়াদেবী এই চিঠিগুলো পড়তে পড়তে ঘুমিয়ে যায়। পরদিন ভোরবেলা পাখির কিচিরমিচির শব্দে তার ঘুম ভাঙে। তার জীবনের নতুন এক সকালের শুরু হয়। মায়াদেবী একা একাই দিল্লির রাস্তায় বের হয়েছে। সে একটি রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ায়। গতকাল থেকে এই পর্যন্ত সে তেমন কিছু খায়নি, কিন্তু রেস্টুরেন্টের বেশিরভাগ খাবারই তার অপরিচিত। তারপরও মায়াদেবী সাহস নিয়ে বসে। কিছুক্ষণ পর তার সামনে খাবার চলে আসে। মায়াদেবী খাবার মুখে দেয়, কিন্তু খাবারটা তার কাছে খুবই ভালো লাগে, কারণ সারা জীবন তো সে এক টাইপেরই খাবার খেয়েছে। শহরের এই নতুন খাবারগুলো তাকে মুগ্ধ করে। মায়াদেবী সেখান থেকে বের হয়ে আসে। তখন পেছন থেকে একজন ওয়েটার তাকে ডাকতে থাকে। মায়াদেবী তার টাকা ভর্তি ব্যাগটি ফেলে এসেছিল। ব্যাগের মধ্যে অনেকগুলো টাকা ছিল। মায়াদেবী খুশি হয়ে লোকটিকে কিছু টাকা উপহার দেয়। আর ব্যাকগ্রাউন্ড থেকে মায়াদেবী বলতে থাকে, শহরের মানুষগুলো সম্পর্কে যেমনটা ভেবেছিলাম এরা আসলে তেমন না, এখানেও ভালো মানুষ আছে। মায়াদেবী ধীরে ধীরে শহরের সবকিছু উপভোগ করতে শুরু করেছে। তার কাছে জীবনটা ধীরে ধীরে রঙিন হয়ে উঠছে। একটি কাপড়ের শোরুম দেখে মায়াদেবী গাড়ি থামায়। সেখানের একটি ড্রেস তার খুবই পছন্দ হয়। সে ভয়ে ভয়ে শোরুমের মধ্যে ঢোকে। শোরুমের মালিক এসে জিজ্ঞেস করে, আপনার কি কিছু প্রয়োজন? মায়াদেবী ড্রেসটার কথা বলে। ট্রায়াল রুম থেকে মায়াদেবী অনেক লজ্জা নিয়ে বের হয়। তার আয়নার সামনে দাঁড়াতে খুবই লজ্জা লাগছিল। তখন শোরুমের মহিলাটি তাকে বলে, আপনাকে দেখতে খুবই সুন্দর লাগছে, শুধুমাত্র একটু কাজল আর কিছু জুয়েলারি পরলে আপনাকে আরো বেশি সুন্দর লাগবে। মায়াদেবীও যেন নিজেকে পুরনো মায়াদেবীর সাথে মেলাতে পারছে না। সে ব্যাকগ্রাউন্ড থেকে বলে, এই শহরের মানুষগুলো অন্যকে সম্মান দিতে জানে। মায়াদেবীর এখন আর তার সাথে থাকা সেই ছুরিটার প্রয়োজন নেই। তাকে দেখে অনেক কনফিডেন্ট মনে হচ্ছিল। ভেঙে পড়া মানুষগুলোর এই কনফিডেন্সটা ভীষণ প্রয়োজন। মায়াদেবী শহরের নতুন নতুন সকল জিনিস ট্রাই করতে থাকে। তার কাছে সবকিছুই ভালো লাগছিল। সে যেন এক নতুন জীবন পেয়েছে। মাঝে মাঝেই সে এখন তার পুরনো ছবিগুলো দেখে। এখন সে চোখে কাজল দেয়। সূর্যের আলো এখন তার অনেক প্রিয়। মায়াদেবী একদম রানীর মতো সেজে ছবি তোলে, কারণ সে তো রাজপরিবারেরই একজন মেয়ে। নতুন ছবিটিকে সে তার পুরনো ছবির পাশে লাগিয়ে রাখে। বৃষ্টিতে ভিজতে ভালোবাসে সে এখন। মুভির এই অংশটি হৃদয় ভেঙে যাওয়া মানুষগুলোর মনের মধ্যে আশা জোগানোর জন্য যথেষ্ট। মায়াদেবীর এই পরিবর্তন দেখে যে কারোই মন ভালো হয়ে যাবে। পরদিন মায়াদেবী একটি জুয়েলারি শপে আসে। সেখানে সে কিছু বিশেষ জুয়েলারি খুঁজতে থাকে, কিন্তু কোনোটি ওখানে অ্যাভেলেবেল ছিল না। তখন পেছন থেকে একজন মধ্যবয়স্ক লোক বের হন। তিনি মায়াদেবীকে বলেন, আপনি কি রাজস্থান থেকে এসেছেন? কারণ আপনি যে জুয়েলারিগুলো চাচ্ছেন ওগুলো তো রাজপরিবারের লোকেরা পরে। মায়াদেবী বলে, আমি রাজস্থান থেকে আসিনি, তবে আমি রাজপরিবারের সন্তান, আমি সিমলা থেকে এসেছি। লোকটি হাত বাড়িয়ে দেয় আর বলে, আমার নাম দেব। দেব নামটা শুনে মায়াদেবী যেন এক অন্য জগতে হারিয়ে যায়। তার ওই চিঠিগুলোর কথা মনে হয়। সে চিঠির ওই দেবের সাথে এই দেবকে মেলাতে শুরু করে। এরপর থেকে দূর থেকে সেই দেবকে দেখতো। সে মাঝে মাঝে ওখান থেকে নানা ধরনের জুয়েলারি কিনতো। এভাবেই ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। একসময় তারা বাইরেও দেখা করতে শুরু করে। দেব তাকে নানা ধরনের গিফট দেয়। তারা একসাথে অনেক সুন্দর সময় কাটায়। আর তারপর সেই বন্ধুত্বটা ভালোবাসায় পরিণত হয়। তখন ইরা তাকে থামিয়ে দেয় আর বলে, তাহলে আসল দেবের কি হলো যে আপনাকে চিঠি লিখতো? মায়াদেবী বলে, আমি সেই ঠিকানায় আবারও গিয়েছিলাম। সেখানে একজন মহিলা থাকতো। আমি তাকে দেবের কথা জিজ্ঞেস করি, কিন্তু সে তাকে চিনতে পারে না। তারপর সে তার হাজবেন্ডকে ডাক দেয়। সেও ঠিকানাটা থেকে বলে, ঠিকানা তো ঠিক আছে, তবে এখানে কখনোই দেব নামে কেউ থাকতো না, আপনাকে হয়তো কেউ প্র্যাঙ্ক করেছে। মায়াদেবী মন খারাপ করে চলে আসে। মায়াদেবী বলে, দেবের সেই চিঠিগুলো এখনো আমার কাছে আছে, কিন্তু আমি তাকে আর খুঁজিনি, কারণ আমি যে ভালোবাসা খুঁজছিলাম আমি তা পেয়ে গিয়েছি। তখনই পেছন থেকে একটি বাচ্চা মা বলে চিৎকার করতে করতে আসে। সে এসে মায়াদেবীকে জড়িয়ে ধরে। মায়াদেবী ইরা রানার সাথে নিজের ছেলেকে পরিচয় করিয়ে দেন। এরই মধ্যে মায়াদেবীর হাজবেন্ড দেব চলে আসে। মায়াদেবী এবার তার হাজবেন্ডের সাথে ইরা রানাকে পরিচয় করিয়ে দেয়। ইরা রানা অবাক চোখে তার দিকে তাকিয়েছিল। সত্যিকারের দেব তাদের দুজনের সাথে খুব সুন্দরভাবে পরিচিত হন। তারপর সে তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায়। মায়াদেবী বলে, তোমরা কি ভাবছো আমি জানি, এত বড় ছেলে আমার কিভাবে হলো? আসলে ওকে আমরা অ্যাডপ্ট করেছি। আর যদি চিঠির দেবকে কোনোদিন খুঁজে পাই তাহলে তাকে আমার ধন্যবাদ দেওয়ার আছে, কারণ তার ওই চিঠিগুলো আমার জীবন বদলে দিয়েছে। আমি এত সুন্দর ভালোবাসা খুঁজে পেয়েছি, আমার একটি পরিবার হয়েছে। অ্যানা রিডার মুখে হাসি ফোটে। মায়াদেবী বলে, আমাকে এখন যেতে হবে। বাই দ্য ওয়ে অ্যানা, তুমি আমাকে কেন খুঁজছিলে? অ্যানা ইরার মুখের দিকে তাকায় আর তারপর মায়াদেবীকে বলে, এমনিই খুঁজছিলাম। মায়াদেবী বলে, এমনি কেউ কাউকে এইভাবে খোঁজে? আচ্ছা ঠিক আছে, আমার ফোন নাম্বার তো তোমার কাছে আছে, যদি কিছু তোমার বলার থাকে আমাকে যে কোনো সময় ফোন করো। মায়াদেবী বলে, আমার পরিবার আমার জন্য অপেক্ষা করছে, আমাকে এখন যেতে হবে। অ্যানা রিরা দুজনই মায়াদেবীকে জড়িয়ে ধরে। মায়াদেবী অ্যানা রিরাকে বলে,
তোমাদের জীবনের সামনে যা কিছুই আসবে না কেন, অলওয়েজ সে ইয়েস টু লাইফ, থিঙ্ক পজিটিভ। কাল আমাদের জীবন আমাদের কি সারপ্রাইজ দেবে আমরা জানি না, সো জীবনটাকে উপভোগ করো। মায়াদেবী সেখান থেকে চলে যান আর হাত নেড়ে অ্যানা রিরার কাছ থেকে বিদায় নেন। অ্যানা রিরাও দীর্ঘক্ষণ অপলক চোখে তাকিয়েছিল। এই দুই বেস্ট ফ্রেন্ডের মুখেও আজ প্রশান্তির হাসি। তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরে। এত বছর বয়ে বেড়ানো এক অপরাধের বোঝা থেকে মুক্তি পেয়েছে তারা আজ। দিল্লির দেয়ালে এখনো সেই মায়াদেবীর পোস্টারগুলো লাগানো, কিন্তু এগুলোর আর কোনো প্রয়োজন হবে না তাদের। তাই অ্যানার কাছে থাকা পোস্টারগুলো তারা দুজন মিলে বাইরে ছুঁড়ে মারে। আর এই দৃশ্যের মধ্যে দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। হৃদয় ভাঙা মানুষগুলো হয়তো মায়াদেবীর মতো একই নামের দেবকে খুঁজে পায় না, কিন্তু তাদের জন্য পৃথিবীর কোনো এক কোণে হয়তো কেউ একজন অপেক্ষা করছে। এই পৃথিবী আর সময় তাদের দুজনকে ঠিকই মিলিয়ে দিবে। জীবনে যা হয় ভালোর জন্য হয়। মাঝে মাঝে এই কথাটা মানতে অনেক কষ্ট হয়, কিন্তু অনেকটা সময় পর মিলিয়ে নিবেন, এই কথাটাই সত্যি। আর মায়াদেবীর মতো আমিও বলবো, অলওয়েজ সে ইয়েস টু লাইফ। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগা অথবা খারাপ লাগা লাইক অথবা ডিসলাইক দিয়ে বুঝিয়ে যাবেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন আপনারা। আজকের মতো বিদায়।